প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভ আজকে ক্যান্সার আনসার লাইভ এর বিষয়বস্তু হচ্ছে ক্যান্সার রোগীর অন্যান্য রোগ কেন এত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা আজকে লাইভে যুক্ত হচ্ছেন, আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। এবং নিজ নিজ প্রোফাইলে আপনারা শেয়ার দেওয়ার মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে আজকের লাইভটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আজকের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক, এই জন্য গুরুত্বপূর্ণ যে একজন মানুষের ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কোমরবিডিটিটা আসলে অন্যান্য মানুষের তুলনায়, অন্যান্য সাধারণ রোগের মানুষের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দেখে তার কিন্তু অন্যান্য যেই রোগ, সেই রোগগুলোও কিন্তু প্রকট আকার ধারণ করে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যদি মৃত্যুবরণ করেন, দেখা যায় তার অন্য একটা কারণ থাকে, যেমন হার্ট ফেলিওর থাকে, যেমন নিউমোনিয়া থাকতে পারে, যেমন কিডনি ফেলিওর থাকতে পারে, যেমন ডায়াবেটিস অনেক হাই হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক সেপ্টিসেমিয়া হতে পারে, ইত্যাদি অনেক কারণ থাকতে পারে। কিন্তু আমরা আসলে কোনো ব্যক্তির যদি ক্যান্সার হয়, আমরা চিন্তা করি যে সে হয়তো ক্যান্সারেই মারা গেছে, এবং ক্যান্সার জিনিসটাকে আমরা হাইলাইট করি আর অন্য ব্যাপারগুলোকে আমরা হাইড করি। তো প্রিয় দর্শক, আজকে আমরা যেই বিষয়টি নিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে অপরপক্ষে দেখা যায় যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যখন চিকিৎসার জন্য যান, অন্য রোগের চিকিৎসার জন্য তিনি যখন ডাক্তারের কাছে যান বা পরিবারের কাছে তিনি অন্য রোগের চিকিৎসার ব্যাপারে বা নিজেও অন্য রোগের চিকিৎসার ব্যাপারে গুরুত্ব অতটা দেন না। তো এই যে গুরুত্বের ব্যাপারটা আপনাকে অন্য রোগের ক্ষেত্রে, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে আরো বেশি দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে তারা হয়তো মনে করেন যে তার তো ক্যান্সারই হয়েছে, তার অন্য রোগে নিয়ন্ত্রণ করে আর কি লাভ হবে। তো আসলে ব্যাপারটি হচ্ছে সম্পূর্ণ উল্টো। তার ক্যান্সার হয়েছে, এজন্য তার অন্য রোগগুলো নিয়ন্ত্রণ আরো বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, দেখা যায় যে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস যদি হাই থাকে, আনকন্ট্রোল যদি থাকে, তাহলে আমরা তাকে চিকিৎসা কিন্তু দিতে পারি না। আমরা কিন্তু কেমোথেরাপি থাকলেও আমরা হোল্ড করি। তার যদি কিডনি যদি ইম্পায়ারমেন্ট যদি থাকে, রেনাল ইম্পায়ারমেন্ট যদি থাকে, ক্রিয়েটিনিন যদি বেশি থাকে, তাহলে কিন্তু আমরা তার ট্রিটমেন্ট হোল্ড করি। তার যদি কার্ডিয়াক ফাংশন যদি ঠিক না থাকে, কার্ডিয়াক কোমরবিডিটি যদি বেশি থাকে, আমরা কিন্তু তাকে চিকিৎসা দিতে পারি না। কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তির যদি অ্যাকিউট কোনো ইনফেকশন থাকে, সিভিয়ার কোনো ইনফেকশন থাকে, তাকে কিন্তু আমরা চিকিৎসা দিতে পারি না। প্রিয় দর্শক, এরকমভাবে তার যদি রক্ত কম থাকে, অন্য কোনো কোমরবিডিটি যদি প্রকট থাকে, তাহলে আমরা কিন্তু তার চিকিৎসা করতে পারি না। অর্থাৎ শুরুতেই কিন্তু একটা বড় একটা ধাক্কা। অনেক সময় দেখা যায় অনেক বয়স্ক মানুষ, তাদের কোনো কোমরবিডিটি নেই, এ ধরনের মানুষের কিন্তু চিকিৎসা দিলে তারা কিন্তু ভালো থাকে, দীর্ঘকাল তারা কিন্তু ক্যান্সার নিয়ে তারা কিন্তু ভালো থাকে। অর্থাৎ মানুষের কোমরবিডিটির সাথে আসলে ক্যান্সারের আউটকামটা ওতপ্রোতভাবে জড়িত। কোমরবিডিটি যার যত বেশি, তার চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা তত কম। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, তার অন্য কোনো কোমরবিডিটি যদি না থাকে, সে যদি শারীরিকভাবে ফিট থাকে, তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা অন্যগুলোর থেকে অনেক বেশি। প্রিয় দর্শক, কিন্তু আমাদের সমাজে যেটা উল্টা হয়, আপনি চিকিৎসকের কাছে যাবেন, আপনি যার কাছেই যাবেন, আপনি দেখবেন যে কোমরবিডিটিগুলোকে, অন্যান্য রোগগুলোকে আমরা কিন্তু গুরুত্ব দেই না। তো এটা অবশ্যই আমাদের পরিবর্তন হওয়া দরকার, এবং এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই কাজ করা দরকার, আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের পরিবারে যদি কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি থেকে থাকেন, তাহলে অবশ্যই আমরা তার এই কোমরবিডিটিগুলোকে অবশ্যই গুরুত্ব দিব। যদি গুরুত্ব না দেই, তাহলে কিন্তু তার চিকিৎসা করাটাও যেমন কঠিন, এবং চিকিৎসা করতে পারলেও চিকিৎসার মাধ্যমে ভালো হওয়াটাও
তার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে, তার মসৃণ পথটা কিন্তু কঠিন হয়ে যাবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই, আমি কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। ইমরান হোসেন তিনি প্রশ্ন করেছেন, স্যার আমার গলার ক্যান্সার, 5টা কেমো দিছি আর 35টা রেডিওথেরাপি দিছি, মুখে ঘা কমছে না, আজ 1 মাস 10 দিন হলো। হ্যাঁ ইমরান সাহেব, হ্যাঁ ইমরান ভাই, আপনার আপনি রেডিওথেরাপি দিচ্ছেন, আপনার হেড নেক রিজিয়নে রেডিওথেরাপি দিয়েছেন এবং আপনি সর্বোচ্চ ডোজেই দিয়েছেন। তা আপনি চিকিৎসা সম্পন্ন করতে পেরেছেন, এই জন্য আপনার জন্য শুভকামনা। আর হেড নেক ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপির পরে অলমোস্ট 100% পেশেন্টেরই যেটা হয় সেটা হচ্ছে ওরাল আলসার। এই ওরাল আলসার দীর্ঘমেয়াদী রূপ লাভ করতে পারে, যেমন আপনার 3 থেকে 6 মাস পর্যন্ত এটা থাকতে পারে। আপনার তো কেবল 1 মাস 10 দিন হলো, আপনি আপনার যেই নিয়মকানুনগুলো রয়েছে, যেমন আপনি সাদা পানি দিয়ে গার্গেল করবেন প্রতি 2 ঘন্টা পর পর 10-15 বার, এভাবে আপনি হয়তোবা সারাদিনে 200 বার গার্গেল করবেন। আপনি মুখের যে কেয়ার, ওরাল যে কেয়ার, সফট খাবার, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমযুক্ত খাবার নয়, অতিরিক্ত স্পাইসি খাবার নয়, এবং ওরাল অ্যান্টিফাঙ্গাল আমরা ড্রপ দেই, মাউথ ওয়াশ দেই, সেইগুলো আপনি নিয়মিতভাবে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আলমগীর হোসেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আলমগীর, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মাহবুব তুমিও কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সাবিহা মাহফুজা মুক্তা তিনি প্রশ্ন করেছেন, স্যার ফাস্টিং কি ক্যান্সার নিরাময় করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে এটা গবেষণার বিষয়। বর্তমানে এই যে অটোফেজি যে ব্যাপারটি আসছে, সেখানে বলা হচ্ছে যে এই মানে একটা থিওরি আছে অটোফেজি, সেটা হচ্ছে আমাদের বডির যে অ্যাবনর্মাল কোষগুলোকে বডি নিজেই ধ্বংস করে ফেলবে, সেই মেকানিজমটা। তো অ্যাকচুয়ালি আমরা যে ইমিউনোথেরাপি যেটা আমরা দেই, সেটাতে কিন্তু আমাদের বডির ইমিউনো সিস্টেমটাকে অ্যাক্টিভ করা হচ্ছে, এবং এই অ্যাক্টিভ করার মাধ্যমে কিন্তু ক্যান্সার কোষটাকে ধ্বংস করা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ফাস্টিংয়ে অনেকগুলো স্টাডি আছে। আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম একবার, রোজায় ক্যান্সার রোগীর করণীয় বিষয়ে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। সেখানে আমি বেশ কিছু রেডি করতে যেয়ে আমি দেখেছিলাম যে বেশ কিছু স্টাডি আছে যেখানে বলছে আসলে যে ফাস্টিংয়ে ক্যান্সার রোগীর উপকার হয়। তো এটা আসলে গবেষণায় লব্ধ একটা ব্যাপার। তবে আমরা আমাদের মেডিকেল সায়েন্সে আমরা এই বিষয়ে আমরা দেখি নাই, কিন্তু অনেকগুলো স্টাডি বর্তমানে বলছে যে ফাস্টিংয়ে ক্যান্সার রোগীর উপকারিতা রয়েছে। আচ্ছা, আব্দুল্লাহ মাহফুজ, সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? আজকে মনে হয় আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আসলে হয়তোবা সবার সমস্যা হচ্ছে। একটু শুনতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানালে একটু সুবিধা হয়। শেখ আরাফাত, ক্যান্সার মানুষটাকে যতটা না শেষ করে, পরিবার এবং প্রতিবেশীরা মানসিক কষ্ট দিয়ে রোগীকে বেশি শেষ করে। আমি আজ 8 মাস যুদ্ধ করছি স্যার ক্যান্সারের সাথে, মানুষের ব্যবহারে মাথা ব্যথা করে আমার। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি ঠিক কথাই। যখন রোগীদের সাথে গভীরভাবে মিশি তখন কষ্ট দেয় ক্যান্সার রোগীর আশেপাশের মানুষজন, যারা তার আশেপাশে থাকে, তাদের কথাই রোগী অনেক বেশি কষ্ট পায়। আজকে আমি জানি এখানে অনেকে যুক্ত আছেন যারা ক্যান্সার রোগীর পরিবারের সদস্য। তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এমন কোনো আচরণ করবেন না যাতে আপনার রোগী কষ্ট পায়। আপনি আপনার রোগীর জন্য অনেক কিছু করছেন, অনেক কিছু করবেন, এর মাধ্যমে আপনার অনেক নেকি কামাই হবে, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এটা আপনার একটা বড় সুযোগ যে আপনি একজন রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারছেন। এটাকে একটা সুযোগ হিসেবে নেবেন। আপনি হয়তো আপনার টাকা পয়সা দিয়ে, আপনার শ্রম দিয়ে আপনি আপনার রোগীর পাশে আছেন। তো এই জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে অবশ্যই দিবেন, দুনিয়াতেই হয়তো দিবেন। অতএব এই জিনিসটা নিয়ে কখনোই ক্যান্সার রোগীকে এতটুকু বুঝতে দিবেন না, যে এতটুকু বলবেন না যে হচ্ছে আপনার তোমার জন্য আমি সব শেষ করে দিলাম, বা তোমার জন্য এত করেছি তত করেছি। তাহলে কিন্তু আপনার এই করার আর মূল্য থাকলো না, আপনি কিন্তু এটার আর বিনিময় পাবেন না। অতএব এটা থেকে কিন্তু সাবধান। ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের সবার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সেজন্য অবশ্যই আপনাদেরকে এটাকে কর্তব্য মনে করে এবং সৌভাগ্য মনে করে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াতে হবে। শুধু আপনি টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে
না পারেন শুধু এতটুকু বলবেন যে আমি তোমার পাশে আছি, আমি আপনার পাশে আছি, শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পাশে আমি থাকব। তাকে মানসিকভাবে হলেও তাকে পজিটিভলি কথা বলবেন, তাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। সালমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান হুসাইন, স্যার আমার ক্যান্সার আছে কিনা সেটা টেস্টটা কবে করব? আচ্ছা ইমরান হোসেন, আপনি মনে হেড নেক ক্যান্সারে করেছেন। আমরা সাধারণত আমাদের হেড নেক ক্যান্সার রেডিওথেরাপির পরে প্রায় 3 মাস পর্যন্ত ইডেমা থাকে আর কি। 3 মাস পরে রিপোর্ট করলে আসলে আমরা বুঝতে পারি যে তার রোগের কি অবস্থা। আচ্ছা পারভেজ ময়লা, আচ্ছা পারভেজ স্যার কেমন আছেন? ভালো আছেন স্যার, অপেক্ষা ছিলাম। হ্যাঁ ধন্যবাদ, আপনি অপেক্ষায় আছেন। হ্যাঁ শুনতে পারা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে ধন্যবাদ। লুৎফা বেগম, আপনি প্রশ্ন করেছেন স্যার আমার, ওয়ালাইকুম আসসালাম, আমার ওভারিয়ান ক্যান্সার ছিল, আমার কেমোথেরাপি শেষ হয়েছে, 4 মাস হয়েছে। আমার থাইরয়েড, ডায়াবেটিস, অ্যানিমিয়া, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল আছে, ওষুধ খাচ্ছি। স্যার আমি কি করব একটু পরামর্শ দিবেন, দোয়া রইল। ধন্যবাদ। হ্যাঁ আমাদের যাদের ক্যান্সার হয়েছে আমরা কিন্তু মানে সবসময় ক্যান্সার নিয়েই পড়ে থাকি। ক্যান্সার রোগীর অন্যান্য রোগের কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার রোগীর খারাপ হয়। আমি বলবো ক্যান্সার মৃত্যুর একটা মোর দ্যান 50% কারণ হচ্ছে অন্যান্য রোগ। পৃথিবীতে যতগুলো ক্যান্সার রয়েছে অধিকাংশ ক্যান্সারই কিন্তু নিয়ন্ত্রণযোগ্য এবং নিরাময়যোগ্য। এখন ক্যান্সার আক্রান্ত রোগী যখন অন্য রোগে আক্রান্ত হয় এবং অন্য কোমরবিডিটিগুলো যখন তার নিয়ন্ত্রণে না থাকে তখন কিন্তু তাকে তখন সেই রোগীটা কিন্তু খারাপ হয়ে যায়। যেমন ফুসফুস ক্যান্সার যাদের রয়েছে তাদের আমি সবসময় বলে থাকি যে আপনার 1 নম্বর শত্রু হচ্ছে নিউমোনিয়া, ঠান্ডা কাশি, নিউমোনিয়া। তো এই নিউমোনিয়াটা থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে, সে বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এরপরে যাদের পেটের ক্যান্সার রয়েছে, বিশেষ করে সার্ভিক্স ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল ক্যান্সার, তাদের ক্ষেত্রে সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে মূল একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে রেনাল ফেলিউর। এজন্য আমরা সার্ভিক্স ক্যান্সার যদি একটু অ্যাডভান্স হয়ে যায় তাকে কিন্তু আমরা স্টেন্টিং করে নিতে বলি, অর্থাৎ কিডনিটাকে আগে সেভ করতে বলি। আবার দেখা যায় যাদের ওভারিয়ান ক্যান্সার বা অন্য ক্যান্সার ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এটা কিন্তু একটা কোমরবিডিটি। তো এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন ক্যান্সারে আমাদেরকে কোন ব্যাপারটি আসলে খারাপ দিকে নিয়ে যায়। তো আর যেই রোগগুলোর কথা বললাম আমি, যে ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, তারপরে আপনার ওবেসিটি, ডিসলিপিডেমিয়া, যতগুলো ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ আছে সবগুলো রোগী কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। এবং বর্তমানে ক্যান্সারকেও বর্তমানে কিন্তু তারপর থেকে ক্যান্সার রোগীদেরকে বলা হয় ক্যান্সার সার্ভাইভার, অর্থাৎ তারা কিন্তু ক্যান্সার জয়ী, তারা কিন্তু মৃত্যু পথযাত্রী নয়। ক্যান্সার বর্তমানে একটি প্রতিরোধযোগ্য, নিরাময়যোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ। এবং ডায়াবেটিস, হাইপারটেনশন, অন্যান্য রোগের থেকেও ক্যান্সার রোগটা ভালো এই অর্থে যে এই রোগের চিকিৎসা সারা জীবন করতে হয় না, এবং এই রোগে অনেক সময় রোগী সম্পূর্ণরূপে ভালোও হয়ে যায়, যদিও অন্যগুলোতে ভালো হয় না। তো আমরা যদি সচেতন হই, আমরা যদি ক্যান্সারকে জাস্ট অন্য রোগের মতোই একটি রোগ হিসেবে আমরা চিন্তা করি, তাহলে দেখবেন যে আমাদের কোমরবিডিটি, আমাদের ক্যান্সার মৃত্যুর ব্যাপারগুলো এটা অনেক কমে এসেছে। গত পরশুদিন আমি একটা রোগী দেখলাম যার আসলে লাং ক্যান্সার, শরীরের সব জায়গায়, ব্রেন ছাড়া সব জায়গায় মেটাস্টাসিস, 85 ইয়ার্স ওল্ড একজন চাচা। সে 2023 সালে তার চিকিৎসা কমপ্লিট করেছে, এখনো সে হ্যান্ডসাম, স্মার্ট, বা এখনো পুরো ফিট, একজন স্টেজ 4 লাং ক্যান্সারের পেশেন্ট। আজকে একজন রোগী দেখলাম, স্টেজ 4 লাং ক্যান্সারের রোগী দেখলাম, তিনি 2019 সালে তিনি লাং ক্যান্সারে আক্রান্ত হয়েছেন
এখনো ভালো আছেন, একদম আমার আপনার থেকেও মনে হয় যে ফিট মানুষ। তার বয়সও 75 ইয়ার্স। তো একজন ক্যান্সার রোগী কিভাবে এত ভালো থাকে? মানে ক্যান্সার রোগী ভালো, মানে এটা হয়তো বা আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু ক্যান্সার আসলেই ভালো হয়ে যায়। ব্যাপারটি হচ্ছে এইটা। তো ক্যান্সার যদি আমরা মানে ক্যান্সার রোগীকে, ক্যান্সার রোগটাকে নেতিবাচকভাবে না দেখে রোগের সঠিক চিকিৎসা করতে পারি, আমরা যদি আত্মবিশ্বাসী থাকি, তাহলে কিন্তু ক্যান্সার রোগে মানুষের মৃত্যুর হার কিন্তু অনেক কমে যাবে। আর আসলে ক্যান্সার অ্যাকচুয়ালি ইটসেলফ কিন্তু মানুষকে কিল করে না। ক্যান্সার কোমরবিডিটির মাধ্যমেই কিন্তু মানুষকে কিল করে। আমি যে কথাটা বললাম এই কথাটা নোট রাখেন আপনারা, যে ক্যান্সার ইটসেলফ কিন্তু মানুষকে কিল করে না, ক্যান্সার কোমরবিডিটির মাধ্যমে কিন্তু করে। অর্থাৎ আপনার যদি কোনো কোমরবিডিটি থেকে থাকে, আপনি সেটার যত্ন নেবেন। ক্যান্সারের চিকিৎসা ক্যান্সার বিশেষজ্ঞ করবে বা ক্যান্সারের চিকিৎসা নিয়ম মতো চলবে। কিন্তু আপনার যদি কোমরবিডিটি থেকে থাকে, তাহলে আপনাকে অবশ্যই কোমরবিডিটিটা আগে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের কাছে ক্যান্সার রোগী ভালো হয়ে গেছে, রোগ ভালো হয়ে গেছে, শরীরের কোথাও ক্যান্সার নেই, রোগী খুবই অসুস্থ, ডায়াবেটিস দেখা গেল 30। তাহলে আপনার কিভাবে হবে? আপনি কোমরবিডিটির যত্ন নেন। কোমরবিডিটির মাধ্যমেই ক্যান্সার মানুষকে কিল করে। ক্যান্সার কিল করার উপায়ই হচ্ছে কোমরবিডিটি। আপনার যদি কোমরবিডিটি না থাকে, আপনি যদি ফিট থাকেন, ক্যান্সার আপনার নিয়ন্ত্রণ থাকে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু কোমরবিডিটির যত্ন নেবেন, আর ক্যান্সারের চিকিৎসা তো ডাক্তার করবেই। ফারুক সালাম দিয়েছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইমরান হুসাইন, স্যার আমার 2 মাস পরে যাইতে বলছে, এফওএল টেস্ট, সিবিসি টেস্ট করে নিয়ে যাইতে বলছে। এফওএলটা কি স্যার? হ্যাঁ, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। এফওএল এটা হচ্ছে আপনার মানে একটা নল দিয়ে পরীক্ষা করা, এবং নলের সাথে ক্যামেরা থাকে। সেটা আপনি প্রথমেও হয়তো ওই টেস্টটা করেছেন। এটা দিয়ে আপনার গলার ভিতরে ভোকাল কর্ডের গ্রোথ এগুলো দেখা হয়। মিসেস সালমা আক্তার, স্যার আমার কেমোথেরাপি, রেডিও হরমোন থেরাপি দেওয়ার পর 2টা ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিন আর কয়টা দিতে হবে এবং ফলো আপে 3 মাস পর পর চেক আপ করতে আসতেছি। আচ্ছা সালমা আপ্পা, আপনি কি আমার আন্ডারে চিকিৎসা নিচ্ছেন কিনা আমি আসলে একটু কনফিউজ, কারণ ভ্যাকসিন আমি প্রতিটা ক্যান্সার রোগীকে আমি ইনভ্যারিয়েবলি ভ্যাকসিন দিয়ে থাকি। তো যেটা করি সেটা হচ্ছে একটা নিউমোকক্কাল ভ্যাকসিনেশন, সেটা আমরা 3 মাস পর পর, 3 বছর পর পর একটা করে দেই। আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা প্রতি ইয়ারলি দিতে বলি। হ্যাঁ, রাশেদুর জামান টুটুল, এএলকে পজিটিভ লাং ক্যান্সার কি ভালো হয়? অবশ্যই ভালো হয়। এএলকে পজিটিভ লাং ক্যান্সার এটা হচ্ছে একটি টার্গেটেড থেরাপি, সেখানে কাজ করে। অ্যান্টি এএলকে থেরাপি, সেটা ওখানে কাজ করে। তো সেগুলো ক্রিজোটিনিব, ব্রিগাটিনিব, অ্যালেকটিনিব এইগুলো আছে। তো এই এই ওষুধগুলো দিলে আপনার টার্গেটেড থেরাপি মেডিসিন দিয়েই আপনার ভালো হতে পারে। আজিজুল ইসলাম সরকার, আসসালামু আলাইকুম স্যার, আরটি শেষ 12 দিন, তবুও মুখে সাদা আবরণযুক্ত ঘা, কফ, লালা আসছে, কমছে না, দিন দিন বাড়ছে, কি করব? আচ্ছা, এগুলো তো আপনার ওরাল কেয়ার আছে বিভিন্ন রকম, সেই ওরাল কেয়ার গুলো আপনি নিবেন। ওরাল কেয়ার গুলো চলতে থাকবে, এটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ওরাল কেয়ার নেওয়া লাগতে পারে। আতাউল ইসলাম মানহা, স্যার আমার বাবা হাঁটাচলা করতে পারছে না, খাওয়ার রুচি, কথা বলতে কষ্ট বেজে আসছে, আমার বাবা একজন পেশেন্ট, আমার বাবা কি সুস্থ হতে পারবে? আমার বাবা আপনার খুব প্রশংসা করে, ধন্যবাদ। হ্যাঁ আয়তুল, হ্যাঁ ঠিক আছে, আমি তো আসলে বুঝতে পারছি না কোন রোগীটা, তো আমার সাথে ইনবক্সে কথা বলবেন, আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে সমাধান দিতে। আলিফ শেখ, গলব্লাডারে টিউমার, লিভারে 3 মাস খাচ্ছিল, CA99 3006 থেকে 320 এসছে, আবার 2200 চলে গেছে, ওরাল কেমোতে কাজ করছে না, কোমরে ব্যথা কিনা, সেটি করলাম। ওকে, আপনাদের প্রশ্ন আমি বুঝতে পেরেছি আলী শেখ। আসলে মার্কার দিয়ে রেসপন্সটা, এটা আসলে পোর একটা আর কি, এটা দিয়ে আসলে ভালোভাবে বোঝা যায় না। মার্কার টেস্ট বিভিন্ন ল্যাবের বিভিন্ন স্ট্যান্ডার্ডে বিভিন্ন ভ্যারি করতে পারে, আর মার্কার টেস্টটা অতটা ডিপেন্ডেবল টেস্টও না। অতএব মার্কার অনলি রিল্যাপস যদি হয়, মার্কার যদি বেড়ে যায়, তাহলে আপনি একটি সিটি স্ক্যান টেস্ট যদি করেন তাহলে আপনার জন্য ভালো হয়, বা কোনো ইমেজিং টেস্ট বা পেট সিটি স্ক্যান এগুলো করলে আপনি বুঝতে পারবেন যে তা আপনার মানে রোগের কি অবস্থা, আরো ভালোভাবে বোঝা যাবে। শিওলি লিলি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপা। রিপন রয়, স্যার গল ব্লাডার রোগীর পিঠের মাঝখানে অনেক ব্যথা, মেডিসিনের
নাম বললে উপকৃত হতাম। আচ্ছা, আপনাদের যাদের ব্যথা, ক্যান্সার আক্রান্ত রোগীদের যাদের ব্যথা, তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনারা কিন্তু সবচেয়ে সেফ যেই ড্রাগটি সেটি খাবেন। কারণ আপনার জন্য সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি, সেটি হচ্ছে কিডনি। ব্যথার ওষুধ খেতে যেয়ে আপনি যদি কিডনিটাকে নষ্ট করে ফেলেন, কিডনির ফাংশনটা ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু আপনি ক্যান্সারের চিকিৎসাই করতে পারবেন না। অতএব আপনি যদি ব্যথার ওষুধ খান, আপনি অবশ্যই প্রথমে যেটা NSAID জাতীয় ওষুধ, এগুলো খাবেন না। NSAID ওষুধগুলো খাবেন না। আপনি নাপা ওয়ান খাবেন, নাপা ওয়ানের সাথে অ্যানাডল খাবেন, ঠিক আছে? এইগুলো বা অ্যানাডল সাপোজিটরি নেবেন। এই ওষুধগুলো আপনার জন্য উপকারী ওষুধ। তো এইগুলোতে আপনার মানে ব্যথার ক্ষেত্রে আপনার এটা ভালো কাজ করে। এরপরে না হলে তখন NSAID জাতীয় ওষুধ খাবেন, যেমন ন্যাপ্রোক্সেন। তারপরেও যদি না হয়, তখন আপনি আরও কিটোরোলাক জাতীয় ওষুধ খাবেন, আরও হাই পাওয়ার NSAID। এরপরেও যদি না হয়, আপনি মরফিন খাবেন বা সাপোজিটরি নেবেন। সাপোজিটরি নেওয়ার পরেও যদি না হয়, তাহলে মরফিন খাবেন আপনি। তো এগুলো স্টেপ বাই স্টেপ। তো ব্যথা হলেই অনেক বেশি ব্যথার ওষুধ এগুলো খাবেন না। আপনার কিডনিকে অবশ্যই সেভ রাখতে হবে। ইমরান হোসেন, রেডিওথেরাপি দেওয়ার পরে আমার চোখ, মুখ, গলা ফুলে গেছে, ফোলা কতদিন পরে সারতে পারে? এটা আসলে রেডিওথেরাপির কারণে ফুলেছে না অন্য কারণে, এটা আসলে দেখার বিষয়। আসলে না জেনে বলা মুশকিল। রেডিওথেরাপি দেওয়ার কারণে তো আসলে মুখ ফোলার কথা নয়। আরিফ উদ্দিন, হ্যাঁ আরিফ উদ্দিন ভাই, হ্যাঁ আরিফুদ্দিন ভাই, আপনি অনেক লম্বা একটি কমেন্ট করেছেন। আমি আপনার কমেন্টটা পড়েছি, কিন্তু আমি আসলে এত বড় কমেন্ট এখানে পড়তে পারছি না। কিন্তু আপনি অনেক প্রশংসা করে বা আমার জন্য দোয়া করে কমেন্ট লিখেছেন, আমি দেখছি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি চেষ্টা করি আমার রোগীদের পাশে থাকার শেষ মুহূর্ত পর্যন্ত। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন আপনাদের রোগীর পাশে মানে যেভাবে থাকা উচিত সেভাবেই থাকতে। না, আমি তো চিকিৎসক হিসেবে থাকি, কিন্তু আপনজনদের থাকাটা আরো বেশি জরুরি। তো দোয়া করবেন আমার জন্য এবং আমার রোগীদের জন্য দোয়া করবেন, তারা যাতে সুস্থ হয়ে যায়। শোয়েব আক্তার, হ্যাঁ স্যার, আমার ওয়াইফ বর্তমান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। 2টা কেমো দেওয়া শেষ হয়েছে, হ্যাঁ, আর আবার কালকে থেকে একটা চলবে। আগে 2টা দেওয়ার পরে গাড়ি যে টিউমার ছিল ওইটা মিশে গেছে, ওইটা এখন আর নাই, থাকলে কি করব? আচ্ছা, আপনার রোগীর তো আসলে কি ক্যান্সার সেটাই তো বললেন না, তো আমি কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে জানান, অসুবিধা নাই। আপনি ইনবক্সেও আমাকে লিখতে পারেন যদি আপনার মানে স্পেসিফিক কোনো ইনফরমেশন দরকার হয়। রানা আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমার আম্মার 2য় কেমো দেওয়া হয়েছে। কেমো দেওয়ার পর সরাসরি চুলকানি, ডক্টর কাজ হয় না, এখন করণীয়? আচ্ছা, কেমো দেওয়ার পরে যদি চুলকানি হয়, তাহলে আপনার হয়তো বা কোনো একটা কম্পোনেন্টে আপনার অ্যালার্জি থাকতেও পারে। এজন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আপনার ডাক্তারের পরামর্শক্রমে আপনি খাবেন। সিরাজুম মনিরা, স্যার হজকিন্স লিম্ফোমা হয়েছিল 6 মাস আগে, চিকিৎসা শেষ হয়েছে, বর্তমানে আমি ফলো আপে আছি। পেট সিটি স্ক্যান কতদিন পর করতে হবে? হ্যাঁ সিরাজুম মনিরা, এইগুলো আসলে স্পেসিফিক ট্রিটমেন্ট রিলেটেড বিষয়, তো আপনার ডাক্তারই আসলে ভালো বলতে পারবে। তবে আমরা যেটা করি যে কেমোথেরাপি দেওয়ার মাঝে আমরা হয়তো বা যারা অ্যাফোর্ড করতে পারে, সবাই তো অ্যাফোর্ডও করতে পারে না, তো হজকিন্স লিম্ফোমার ক্ষেত্রে হয়তোবা আমরা প্রতি 2 থেকে 3 সাইকেল পর পর আমরা হচ্ছে পেট সিটি স্ক্যান করতে বলি। স্যার আমার বাবার জ্বর আসছে, SI হাসান, রবিবার কেমোথেরাপির ডেট, এখন কি করতে হবে? হ্যাঁ, আপনার যদি জ্বর আসে আপনি অবশ্যই আপনার চিকিৎসককে জানান, এবং আপনি আপনার যে কি ক্যান্সার আমি জানি না, তো আপনার হচ্ছে তার আগে প্রয়োজনীয় যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলো আপনি অবশ্যই করবেন, সেটা ঠিক আছে কিনা দেখতে হবে। এবং যদি বেশি ইনফেকশন থাকে হয়তো বা আপনার ডক্টর কেমোথেরাপি হোল্ডও করতে পারেন।
রাজিবুল ইসলাম স্যার, টিএমসি কে পেট সিটি স্ক্যান করা যায়? না ভাইয়া, টিএমসি টেস্ট পেট সিটি করা যায় না। আয়তুল ইসলাম মানহা, আচ্ছা আমার বাবার নাম কলিমুদ্দিন স্যার, টিউমার সাইজ আগামীকাল আপনি দেখা করতে বলেছেন, অনেক আশা নিয়ে আপনার কাছে গেছি। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, কালকে আসুক, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আঙ্কেলের সমস্যাটা দেখার, ইনশাল্লাহ কালকে পাঠিয়ে দিন। আচ্ছা ধন্যবাদ, আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন, আপনাদের এই ইসের জন্য অনেক ধন্যবাদ, আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ফিল করে প্রশ্ন করেছেন, এজন্য আমি নিজেকে মানে প্রাউড ফিল করছি আসলে। অবশ্যই আপনাদের যদি কোনো স্পেসিফিক কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিপোর্টস ডকুমেন্টস দিয়ে আপনারা প্রশ্ন করবেন, একবারে প্রশ্ন করবেন। আসলে বারবার আসলে রিপ্লাই দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর। একবারে যদি সবকিছু দিয়ে আপনি যদি আপনার স্পেসিফিক কোশ্চেন করেন তাহলে অ্যান্সার দেওয়া আমার জন্য ইজি। তো প্রিয় দর্শক, আপনারা আজকে যারা ক্যান্সার অ্যান্সার লাইভে যুক্ত ছিলেন তারা একটা টেক হোম মেসেজ এখন নেবেন। টেক হোম মেসেজটা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কারণ কোমরবিডিটি। এটা হচ্ছে কথা, মূল কথা। ক্যান্সার মানুষের ইমিউনিটি নষ্ট করে দেয়, ক্যান্সার মানুষের ইমিউনিটি কমিয়ে দেয়, এটা সত্য। যখন তার আরো যদি কোমরবিডিটি থাকে তার ইমিউনিটি আরো বেশি কমে যায় এবং কোমরবিডিটি আপার হ্যান্ড নেয়, এবং কোমরবিডিটির কারণেই বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত রোগী তারা কিন্তু মৃত্যুবরণ করে। আপনার যদি কোমরবিডিটি না থাকে, আপনি যদি ফিট থাকেন, আপনি যদি সুস্থ থাকেন, আপনার ক্যান্সার চিকিৎসা যদি সম্পূর্ণরূপে নিতে পারেন, তাহলে আপনার আউটকাম স্টেজ যাই হোক আপনার আউটকাম অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। অতএব আপনারা অবশ্যই কোমরবিডিটির যত্ন নেবেন। আমরা দেখা যায় অবহেলা করি, এই কোমরবিডিটিগুলো আমরা যত্ন নিতে চাই না। আমরা অবশ্যই আমাদের কোমরবিডিটিগুলোর যত্ন নিব। এসআই হাসান স্যার, আমার বাবার মূত্রথলিতে ক্যান্সার স্টেজ 3, ডাক্তার বলেছেন অপারেশন করে ফেলে দিতে হবে, এখন ব্যাগ না পড়ালে ভালো সুযোগ আছে কি? হ্যাঁ এসআই হাসান, এটা আপনাকে আমি বলি যে মূত্রথলিতে ক্যান্সার হলে তার কয়েকটা অপশন থাকে, বিশেষ করে যাদের মাসল ইনভেসিভ ব্লাড ক্যান্সার এমআইবিসি তাদের ক্ষেত্রে আমাদের কয়েকটা অপশন থাকে। একটা হচ্ছে ব্লাডার সার্জারি করে ফেলে দেওয়া, এটা সার্জিক্যাল অপশন। আরেকটা হচ্ছে ব্লাডার প্রিজার্ভেশন থেরাপি, যেটা আসলে হচ্ছে যে মানে মূত্রথলি রেখে চিকিৎসা করা। দুইটার রেজাল্ট আসলে মোটামুটি ইকুইভ্যালেন্ট। আপনি তার ফাংশনাল একটা বড় লস হবে, আমার মনে হয় যে তার মূত্রথলি রেখে দিয়েও ভালোভাবে তার চিকিৎসা করা যায়। এখন আপনি সেটাই চয়েস করবেন, আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, সেভাবেই চয়েস করবেন। আমার মনে হয় ব্লাডার প্রিজার্ভিং থেরাপি ওনার জন্য বেশি ইফেক্টিভ হবে, এবং সেক্ষেত্রে কেমো রেডিয়েশন দিলেই তার এই মানে মূত্রথলি রেখে তাকে চিকিৎসা করা যাবে। ওয়াদুদ আহমেদ, আসসালামু আলাইকুম, আমার ভাই গলা ফুলে গেছে, কথা বলতে পারি না, দুই সাইড অবশ করে, আচ্ছা করণীয় কি? আচ্ছা গলা ফুলে গেছে তো অনেক কারণ থাকতে পারে, আপনি আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে একটু দিবেন প্লিজ। আজিজুল ইসলাম সরকার, হ্যাঁ আপনার 33টা রেডিওথেরাপি দিয়েছেন, 31টা দেওয়া হয়েছে, 7টা কনকারেন্ট কেমোর মধ্যে 6টা দেওয়া হয়েছে, 2 সপ্তাহ বন্ধ ছিল, বাকি 2টা কি দিতে হবে? না না, এখন আর দেওয়া লাগবে না, সেটা হচ্ছে আপনার রেডিওথেরাপির সাথেই দিতে হবে। আচ্ছা কোমর এমডি জাহাঙ্গীর, কোমর বিটি দিয়ে কি বুঝিয়ে বলবেন কি আসলে কোমর বিটি? আমি আসলে আপনার কথাটা বুঝতে পারতেছি না। জান্নাতুন নাইম স্যার, হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, দয়া করে আমাকে আরেকবার একটু নক দিবেন, আমি হয়তোবা দেখিনি, আমি দেখে ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দিব। আশরাফুল ইসলাম উজ্জ্বল, হোয়াট আর দ্য কোমরবিডিটি অর ফুলি রিকভার্ড নন হজকিন্স লিম্ফোমা? আচ্ছা এটা আপনার প্রশ্নটা আসলে বুঝতে পারিনি। নন হজকিন্স লিম্ফোমা একটা কিউরেবল ডিজিজ, অবশ্যই কোমরবিডিটি না থাকলে আমরা তাকে ভালোভাবে চিকিৎসা করে একজন নন হজকিন্স লিম্ফোমা কে আসলে কিওর করা সম্ভব। রিপন মিয়া, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা অনেকক্ষণ হয়ে গেল, দীর্ঘক্ষণ আমরা ক্যান্সার আনসার লাইভে আসি। আপনারা যারা আজকে যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের যদি
স্পেসিফিক প্রশ্ন থাকে আমাকে অবশ্যই ইনবক্সে হোয়াটসঅ্যাপে রিপোর্ট দিয়ে স্পেসিফিক প্রশ্ন করবেন, তাহলে আমি রিপ্লাই দেওয়াটা আমার জন্য ইজি হবে। তো প্রিয় দর্শক সবাই আজকে যারা যুক্ত ছিলেন, আর আমি কোশ্চেন নিতে পারছি না, সালাম দিয়েছেন আরেকজন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা পরবর্তী ক্যান্সার আনসার লাইভে অবশ্যই আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।